নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। পিএসএসএন ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই সোল জার্নির পর্বে আমাদের সঙ্গে রয়েছেন আসাম থেকে নিভা চৌধুরী। তো ওনার মুখ থেকে আমরা আজকে ওনার আধ্যাত্মিক যাত্রা সম্পর্কে জানবো, ওনার আত্মার যাত্রা সম্পর্কে জানবো, উনি কিভাবে ধ্যানের সাথে যুক্ত হয়েছেন এবং ওনার কি কি আধ্যাত্মিক অনুভূতি, এই ধ্যানের পথে এসে ওনার জীবনে কি কি পরিবর্তন হয়েছে, সবকিছুই আমরা ওনার এই অদ্ভুত যাত্রা সম্পর্কে শুনবো। তো ম্যাডামকে অনেক অনেক স্বাগতম জানাই পিএসএসএন ত্রিপুরার পর্দায়। আচ্ছা, ওয়েলকাম। থ্যাংক ইউ। তো ম্যাডাম, সর্বপ্রথম আপনার থেকে জানতে চাইবো আপনার এই আধ্যাত্মিক পথে কিভাবে আপনার আসা হলো। সেটা কি শৈশবকাল থেকেই? আপনার কিরকম ছিল শৈশবকাল? আপনার জীবন কিভাবে এই ধ্যানের সাথে যুক্ত হলেন? শৈশবকাল থেকে আমি অন্যান্য বাচ্চাদের মতন ছিলাম না, আমি একটু আলাদা ছিলাম। আলাদা বলতে আমার উদ্যম্য সাহস, ভয় বলতে কিছু ছিল না। তারপর কঠোর পরিশ্রম করতাম। যেহেতু আমরা তিনজন ভাই নাই আমাদের, তো বাবা রেলওয়ে চাকরি করতেন, উনি যজমানির খুব নেশা ছিল ওনার। তো সারাদিন রাত্রি অনেক রাত্রি হয়ে যেত ঘরে ফিরতে ফিরতে। তো মোটামুটি একটা ঘরের ছেলের যেটা দায়িত্ব সেটা আমার 5-6 বছর থেকেই পড়ে যায়। তো তারপর এইসবের মধ্যে চলছিল, কিন্তু আমি একটু যেমন সাপদের সাথে খেলা করতাম, ঠাকুরদের সাথে গল্প করতাম, গাছে চড়তাম, অন্য ধরনের একটু ছিলাম। এইভাবে চলতে চলতে তখন আমাদের মায়া মোহ সংসারে যেহেতু আসছে, আমরা তো সব ভুলে যাই মোহ চাদরে। আমারও সবকিছুই ভুল করেই ছিল, কিন্তু তবু কেমন কেমন একটা লাগতো। তারপর কারোর সাথে অ্যাডজাস্ট হতো না, মানুষদের সাথে ঠিক এখানকার মানুষদের সাথে আমার অ্যাডজাস্ট হতো না। ওদের নীতি নিয়ম গুলো আমার নীতি নিয়ম গুলো আলাদা, ওদের সাথে আমাদের মিলতো না। এই নিয়ে অনেক ঝগড়াঝাটি, অশান্তি। নিজেকে অপরাধী ভাবতাম। ভাবতাম আমি কি ভুল, আমার নীতি নিয়ম গুলো কেন ওদের সাথে মিলে না। ওদের নীতি নিয়মের সাথে মিলাতেও পারতাম না, অথচ আমার নীতিগুলো ওদেরকে বোঝাতে পারতাম না। এইভাবে চলছে চলছে চলছে। তারপর আমি আহ, আমার বিয়ে করব না, সংসার করব না, এরকম একটা ইয়েতে ছিলাম, মানসিকতায় ছিলাম। কিন্তু কি করব, বাবা মার অধীনে থাকি, বিয়ে তো দিবেই। কিন্তু আশ্চর্যের বিষয়, আহ আজকে মাঝখানে একটা কথা বলি, 35-36 বছর ধরে আমার সাথে একটা ঘটনা ঘটে, যেটা আমি সেই সময় শুধু কিছু একটা ঘটছে আমি বুঝতে পারছি, কিন্তু কি ঘটছে সেটা আমার বোঝার ক্ষমতা ছিল না। তো সেই ঘটনাটা আমি পরে বলছি। সেই ঘটনাটার জন্য বিয়ে আমাকে দিয়েছিল সংসার করার জন্য, আমাকে বহুবারই আমার ঘর থেকে চেষ্টা করে ওরা সফল হতে পারেনি। তার পিছনে কারণ হচ্ছে এই ঘটনাটা আমি পরবর্তীতে বলতেছি। তো আমার 11 আমি এখন বুঝি, 11 বছর বয়স থেকে আমার একা থাকার একটা জার্নি শুরু হয়। সেটা কন্টিনিউয়াস না, কিছুদিন একা থাকি, কিছুদিন পরিবারের লোকের সাথে। সেটা আমার দিদির ছোটতে বিয়ে হয়ে যায়, সেখানে নিয়ে যাওয়া হয় আমার মাকে। বোন ছোট থাকে, বোন আপনারা এমনিতে কয় ভাই বোন ছিলেন? আমরা 3 বোন। আমার বড় একজন, আমার ছোট একজন। তাদের তো মধ্যে আপনি একটু নিজেকে ভিন্ন অনুভব করতেন বা হ্যাঁ, একা হ্যাঁ, একা হ্যাঁ, থাকতে, হ্যাঁ, হ্যাঁ, একাকিত্ব অনুভব করতে পছন্দ করতেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাছাড়া আচ্ছা। পরিবেশ ইউনিভার্সও যেন আমাকে একা থাকার অভ্যাসটাও করিয়েছিল। যেরকম দিদির ছোটবেলায় বিয়ে হয়ে যাওয়াতে দিদি কিছু করতে পারতো না, তো দিদিকে নিয়ে, দিদির জন্য কিছু করতে পারতো না বলে ও নিয়ে যেত মাকে। তোর বোন ছোট, বোনও যেত। সংসারের সমস্ত দায়িত্ব আমার উপর। তখন থেকে এটা একা থাকার অভ্যাসও আমার হতে শুরু করলো। আমি হুম। একা থাকতেও ভয় করতাম না। এই করতে 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 তারপরে আমার বিয়ে টিয়ে হলো, কিন্তু সংসার টংসার হয়নি। এভাবে চলার পর আজকে আমি 16 বছর থেকে একদম সম্পূর্ণ একা। একা বলতে সম্পূর্ণই একা। আচ্ছা। আপনি কি তাহলে আনমেরিড নাকি? না, 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 আমাকে আচ্ছা, বিয়ে দিয়েছিল বহুতবার। বহুতবার আমার সংসার বসানোর আমার বাবা চেষ্টা করে, কিন্তু বিফল হয়ে আচ্ছা, যায়। আচ্ছা। এবার বলি,
মানে আমার সাথে আজকে 35-36 বছর, ওটা আমি মাঝখানে বলিনি। 35-36 বছর থেকে একটা ঘটনা আমি যেটা ফিল করতাম, আমি ঠিক বুঝতে পারতাম না, কখনো ভয় পেতাম, সেটার কারণেই আমার সংসার বাড়ি হয়নি। সেটা হচ্ছে আমার টুইন ফ্লেম আমার সাথে থাকতো। সে ফিজিক্যাল বডিতে না, লাইট বডিতে। তো একচুয়ালি যখন আমি যৌবনে পা দিলাম, স্বাভাবিক প্রেম আসবেই এই পৃথিবীর বুকে, তো প্রেম আসলেই, তো প্রেম আসলো। কিন্তু সেই সময় আমি অনুভব করলাম, মানে ছেলেটা আমাকে প্রপোজ করবে বলে, মানে পাড়ার লোকের সাথে ঘুরতে নিয়ে গেল, কিন্তু সেই টাইমে আমি ফিল করলাম যে আমাকে অন্য কেউ অন্য কোথাও নিয়ে গেছে। কিন্তু কে নিয়ে গেল, কেন নিয়ে গেল, আর সেখানে খুব আনন্দ ফিল করছিলাম। আমি 3 ঘন্টা, আমরা পুজো দেখতে বেরিয়েছি, 3 ঘন্টা ঘুরেছি, কিন্তু আমি ওদের মধ্যে ছিলাম না, একটা কথা বলিনি, কিছু নেই। যখন বাড়িতে ঢুকবো ঠিক সেই আগ মুহূর্তে সে যেন আমাকে ছেড়ে দিয়ে গেলো, তখন মনটা খুব খারাপ হয়ে মানে গেল। কোনো একটা ছেলের সাথে আপনি দুর্গাপূজা দেখতে বেরিয়েছিলেন? হ্যাঁ, কালী পুজো দেখতে বেরিয়েছিলাম। আহ, সে কি আপনার পাড়ারই ছেলে নাকি সে টুইন হ্যাঁ, টিম হ্যাঁ, যাকে হ্যাঁ। বলছেন? না, 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 টুইন আচ্ছা, ফিল্ম, সে ফিজিক্যাল বডিতে ছিল না, লাইট বডি। কিন্তু আমি তখন আচ্ছা। বুঝতে পারিনি। তখন ফিল করতে পারি কেউ আমাকে অন্য কোনো মানে জায়গায় নিয়ে গেছে। মানে আমার দেহটা তো ওদের সাথে ঘুরছিল, ফিজিক্যাল বডি ওদের সাথে ঘুরছিল, আমি ছিলাম না। হয়তো আমার সোল ছিল না, সোলকে কেউ নিয়ে গেছিল অন্য জায়গায়। ও, সেখানে আমি খুব পূজা যখন দেখে আসলেন তখন আপনি বুঝলেন যে আমি কিভাবে পূজা দেখে আসলাম? আমি তো আমি আমার কিছু নিজের জানি, সঙ্গেই ছিলাম না, অন্যখানে ছিলাম না। অন্যখানে আপনি অন্য- প্রেজেন্ট ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, অন্যখানে পেতেন ছিলাম। আচ্ছা, এটা হওয়ার পর যখন আমাকে মানে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পর আমার হাজবেন্ডের সাথে আমার ফিজিক্যালি, মেন্টালি, মানে সোশ্যালি খালি শান্তি হলাম আমরা, ফিজিক্যালি, মেন্টালি, তারপর রোমান্টিক কোনো সম্পর্কই আমাদের হলো না। আমিও ভাবলাম ও সব দিক থেকে আনফিট। ও মানে পরিস্থিতির ভাবলো হ্যাঁ ও আনফিট সবকিছুতে। ও আমাকে উম, ক্ষমা চাইতে লাগলো, আমি তোমার যোগ্য না, আমি তোমার যোগ্য না। এইভাবে চলতে যে আমরা সেপারেট, মানে ও ওর বাপের বাড়িতে কলকাতায় রাইখে আসে আমাকে আর কি। এইভাবে আচ্ছা, আচ্ছা। 4-5 মাস ওর সাথে থাকি আর কি। থাকার পর আমি আমি তখন, ও আমার সাথে টর্চারও শুরু করলো। তারপরে আমি বাধ্য হই ডিভোর্স করার জন্য, আমি ওকে ডিভোর্স করে দিই। ডিভোর্স করে দিই, ও নিজে বলে ও আনফিট, কিন্তু ও আনফিট না কোনো দিক দিয়ে, ও সম্পূর্ণ আচ্ছা, ফিট। আচ্ছা। হয়তো মানসিক ভাবে একটু মানে না, ভীতগ্রস্ত না, ছিল। না, আমি সেটা পরে বলছি কারণটা। এবারে গিয়ে সেটা আমি 30 বছর পর, ও মারা যাওয়ার 30 বছর পর গিয়ে আমি রিসেন্ট দুই, হ্যাঁ 2-3 বছর আগে আমি জানতে পারি যে আমার টুইন ফ্লেম ওকে এক হতে দেয়নি কোনোভাবে। আচ্ছা, আচ্ছা। যেহেতু আমি এই পৃথিবীর কোনো সোল নই, সেহেতু এই পৃথিবীর মানুষের সাথে আমার কোনো সম্পর্ক হতে দেয়নি। আচ্ছা, তো সেটা আপনি কিভাবে ধীরে ধীরে জানতে পারলেন সেই যাত্রাটা একটু একচুয়ালি, বলুন। হ্যাঁ, এটা আমি বলবো একটু, এটা পরে আসছি। আমি হুম। স্পিরিচুয়াল লাইনে কিভাবে আসলাম এটা বলি। আমার ইয়েস, খুব ইয়েস, কিভাবে আপনি তারপর ধীরে হ্যাঁ, ধীরে হ্যাঁ, হ্যাঁ, ডিভোর্সের পর এই পথে হ্যাঁ। আসলেন? তারপর আমি মানে ডিভোর্সের পর মানে ও ফিল, তখন আমি ফিল করতাম আমার সাথে কেউ এসে সয়, আমি ভয় পেতাম ভূত টুত কেউ আসছে নাকি কি। ঠিক বুঝতে পারতাম হ্যাঁ আমার সাথে কেউ আছে, কেউ আছে। এরকম অনেক কিছু ঘটনা আমার, এটা সমস্ত হিস্টোরি, লাইফ হিস্টোরি বলতে গেলে কয়েকদিন লাগবে, এটা হবে না, আমি শর্টে খুব বলে যাচ্ছি। হুম, কিছু কিছু প্রধান প্রধান গুলি বলে দিন। হ্যাঁ, হ্যাঁ। তারপরে যেরকম আমি ওই সময় একা, কোনো কোনো সময় কোনো ফেস্টিভ্যাল আসলে ফোন আসতো। হ্যাঁ, কোথা থেকে ফোন আসতো কি, যেখানে তারপরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে এই নাম্বার কেউ ইউজ করে না। হ্যাঁ, এরকম হতে 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 এরকম অনেক ঘটনা আর কি। মানে আমাকে মন খারাপ করে থাকতে দেয় না আর কি। কিন্তু আমার সাথে কি ফিজিক্যালি বডিতে কিন্তু কেউ নেই। এইভাবে চললো চললো চললো।
তারপর এই বই পড়ার খুব ঝোঁক ছিল আমার, বই পড়তে পড়তে কিন্তু এমনিতে মনে হতো যে জীবন সম্বন্ধে আমার অনেক কিছু জানার আছে, জীবন সম্বন্ধে আমার অনেক কিছু জানার আছে, কিন্তু কিভাবে জানবো আমি রাস্তা খুঁজে পাই না। রাস্তা খুঁজে, আর তখন সেই সময় মানে এত সোশ্যাল মিডিয়ার সোর্স গুলো ছিল না তখন। এটা কত কিভাবে কত সনের ঘটনা বলছেন, কোন ইয়ার হবে? 9-10, 2000, আচ্ছা 9-10 হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপর আমার ভিতরে ঝড় উঠে, আমাকে জানতে হবে আমি কেন আসলাম এই পৃথিবীতে, আমি কে, কি আমার উদ্দেশ্য এই পৃথিবী আসার। এসব মনের মধ্যে ঘুরপেচ, কিন্তু কোথাও কোনো রাস্তা খুঁজে পাই না, কোথায় গেলে এসবের উত্তর পাবো, কি পাবো, কিচ্ছু রাস্তা খুঁজে পাই না। এই করে তখন টিভি চ্যানেল ঘুরাতে সাধনা চ্যানেল বলে একটা চ্যানেল হঠাৎ আমার নজরে আসে। তো সেই চ্যানেলে দেখি একজন নন বেঙ্গলি গুরুজি, উনি সাধনা শেখান। কিন্তু উম, এখন এখন যারা জয়েন করে আমি বলবো মেডিটেশনে, এরা ভীষণ ভাগ্যবান। কারণ আমরা যেভাবে ঠোক্কর খেয়ে খেয়ে স্পিরিচুয়াল লাইনে আসছি, মানে সঠিক প্ল্যাটফর্ম আমরা পাইনি প্রথমে, বহুত বহুত আমাদেরকে ভুগতে হয়েছে অনেক কিছু, অনেক ভাবে। তো ওখানে যাওয়ার পর খালি পয়সা 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 বলবে সাধনা একটা করো, 51,000 টাকা, 21,000 টাকা, এভাবে। যাই হোক, আমি খুব একটা বেশি সাধনা করিনি, 2-3টা করেছি, করে আর বাকি যেগুলো 2-1টা করেছে বিনা পয়সা, সেগুলো কয়েকটা করেছি। তারপর মানে 10 মিনিট করে আমাদের একটু ধ্যান করাতো, ওইটুকুই আমি নিজে করতাম। নিজে করে করে মানে আমার 2017-তে থার্ড আই ওপেন হয়। থার্ড আই ওপেন হওয়ার পর আমি মানে অনেক কিছু দেখতে পারতাম। অনেক কিছু দেখার পর আমি কাজ শুরু করি। যেমন কারো বিয়ে আটকে রাখে, বা কোনো বাচ্চাকে কোনো স্পিরিট অ্যাটাক করে, এগুলো সলভ করতে। তো আমাদের ক্লোজ রিলেটিভের মধ্যে সে কিছু বাজে কাজ করছিল, নেগেটিভ কাজ করছিল, তার কাজগুলি আমি পজিটিভ করে দিচ্ছিলাম। যেহেতু সে বুঝতে পারলো আমি তার কাজগুলো নষ্ট করে দিচ্ছি, সে আমার পিছে পড়ে গেল। তো যাই হোক, সে আমার অনেকটা ক্ষতি করে দিল, আমি অনেকটা অনেকটা হ্যাং হয়ে গেলাম। আচ্ছা, হওয়ার পর আমি আমি ছাড়িনি, আমি দাঁত কামড়ে একা একাই করে চলছিলাম, এই করে 2017, ভালো লাগছিল, মনে হচ্ছিল একজন কেউ যদি গাইড করতো কিছু আমাকে, আমি তো কিছু জানতে পারছি না মেডিটেশন সম্বন্ধে, কিভাবে কি করতে হয় না করতে হয়, আমার তো কিছু জানা নেই, আমি তো বুঝতে পারছি না। কাউকে একজন ঠিকঠাক গুরু বা কিছু একটা যে বুঝাবে যে মেডিটেশনটা কি আসলে, সেটা আমি বুঝতে পারছিলাম না। তারপর এই করে একাই করে যাচ্ছি। তারপর একজন বললো, হ্যাঁ, অমুক জায়গাও যাও, তোমাকে মেডিটেশন শেখাবো। সেখানে গিয়ে দেখলাম মেডিটেশন না, প্রাণাহিলিক শিখাচ্ছে। সেটা আমার ভালো লাগলো, প্রাণাহিলিকটা করোনা শুরু হয়ে গেল, আমি বাদ দিয়ে চলে আসলাম। এইভাবে গেল। তারপর আমি মানে যেহেতু মেডিটেশনটা ঠিকভাবে করতে পারছিলাম না, আমি খুব অসুস্থ হয়ে যাই, আমার হার্টের প্রবলেম হয়ে যায়, নানা রকম রোগ শোক, এইভাবে কিছুদিন করতেও পারি না আমি মেডিটেশন। তারপরে এইভাবে চলো আর, কিন্তু আমি নিজে নিজে করে যেতাম যে, আমি প্রচুর প্রচুর এক্সপিরিয়েন্স আমার হয়েছে তখন, প্রচুর। তো ওই সময়কার কিছু এক্সপিরিয়েন্স আপনি হ্যাঁ, শেয়ার করুন। আর হ্যাঁ। তখন কি আপনার যে টুইন ফ্লেম তার সাথেও সাক্ষাৎ হতো না ওই সময়টাতে? আর হতো না? তখনও আমি বুঝিনি যে টুইন ফ্লেম, সেটা টুইন ফ্লেম বলে আমি তখনো আচ্ছা আচ্ছা বুঝিনি। আচ্ছা। আচ্ছা, তখন যেরকম আমি তখনকার কি কি হতো কিছু একটু মনে হ্যাঁ, করে হ্যাঁ, বলুন। হ্যাঁ, হ্যাঁ। তখনকার যেরকম মা কালীকে দেখতাম, মা দুর্গাকে দেখতাম, শিবজিকে দেখতাম, তারপর নারায়ণ বিষ্ণুজিকে দেখতাম। কোনো কোনো সময় বড় ওম একটা দেখতাম, কোনো কোনো সময় রুদ্রাক্ষ, কোনো কোনো সময় ত্রিশূল। হম কোনো কোনো সময় মা তারা আমার ঘরে আসছে। হ্যাঁ, এরকম আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো এরকম দেখতাম। তারপরে কোনো কোনো সময় সুগন্ধ, খুব সুন্দর সুন্দর গন্ধ, কোনো কোনো সময় ধূপকাঠির গন্ধ, চন্দনের গন্ধ, কোনো কোনো সময় ফুলের গন্ধ, কোনো কোনো সময় ফুলের বাগান, কোনো কোনো সময় সাপ, অষ্টনাগ। হ্যাঁ। তারপর সেই সময় মানে প্রচুর প্রচুর আমার মানে এরকম এক্সপিরিয়েন্স। তারপরে মা দেবীকে 3 রূপে দেখা। তারপর উম হিমালয় ট্রাভেলও করেছি তখন। হ্যাঁ, অ্যাস্ট্রাল হিমালয়। ট্রাভেলও তখন হ্যাঁ, করতেন না? প্রচুর, অ্যাস্ট্রাল হ্যাঁ, ট্রাভেল। হ্যাঁ, অ্যাস্ট্রাল ট্রাভেল।
হিমালয়ে প্রচুর গেছি। হিমালয় অ্যাস্ট্রাল ট্রাভেলে আমি গেছি হিমালয়ে, কিন্তু আহ, বাবা মাঝখানে আমার উপরে একটু রাগ করেছিলেন, কিছু একটা আমার ভুল হয়েছিল, সেটা আমি এখনো অব্দি শিওর না কি ভুল হয়েছে, আমার কোনো ভাবনায় ভুল ছিল বা কর্মের ভুল ছিল বা কিসে ভুল ছিল আমি ঠিক জানি না। বাবা স্বয়ং এসে কথাও বলতো আমার সাথে, কিন্তু তারপর একটা টাইম আমি মানে মানে, শিবজি নাকি? হ্যাঁ শিবজি, শিবজি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে মানে কিছু একটা ভুল হয়েছিল, ওই সময়টা আমার সময়ও খারাপ যাচ্ছিল খুব। তারপর মানে ইসেতে কুবের খাজানায় ট্রাভেলিং করেছি, তখন আমরা যেতাম, যে আমিও দেখেছি অনেক ঋষি সন্ন্যাসীদের সাথে, মানে ওখানে যেতে গেলে পরী নিয়ে যায় কুবেরের খাজানায়। তো সেখানে একটা বিশাল সমুদ্র পার হতে হয়। তো পরীরা গান গাইতে গাইতে ওখান থেকে আমাদের নিয়ে যায় একটা বিশাল বড় শিবলিঙ্গের কাছে। ওখানে বসে সমস্ত ঋষি মুনিরা ধ্যান সাধনা করে, আমরাও বসে পূজা টুজা করলাম ওখানে করে। তারপর কুবেরের খাজানায় গেলাম। আমি ভাবতাম কুবেরের খাজানায় শুধু ধন, মণি, মুক্তো এইসবই থাকে, কিন্তু যখন কুবেরের খাজানায় গেলাম, আমি অনেকদিন গেছি, হ্যাঁ, হেন বস্তু নাই, মানুষ থেকে গাছগাছালি, ওষুধপত্র, কখন কি হবে, কখন কি হয়ে গেছিল, মানে কি বলবো, A to Z সেখানে সব কিছু থাকে কুবেরের খাজানা। এগুলো সব আমি দেখে আসছি। যেমন করোনার সময় আমাদেরকে গাইড করে পাঠানো হয়েছিল কুবেরের খাজানায়, যাও, করোনা কবে থামবে, কোন ইয়ারে, কোন মাসে, কোন তারিখে, সমস্ত আমরা দেখে আসছি, আমি দেখে আসছি, বলছি ঠিক সেইভাবেই হয়েছে। মানে সেখানে আপনার নানা ধরনের যে ভবিষ্যতের ঘটনা, অতীতের ঘটনা সবকিছু হ্যাঁ, স্টোর থাকে। স্টোর স্টোর থাকে, থাকে। স্টোর এটা থাকে। হয়তো আমাদের যে ল্যাঙ্গুয়েজ পিএসএসএম এ বা নানা স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে সেটাকে আমরা হয়তো আকাশিক রেকর্ড এরকম কিছু বলে থাকি। সারা বিশ্বের সবকিছু স্টোর থাকে। হ্যাঁ, সারা হ্যাঁ, ব্রহ্মাণ্ডেরই হ্যাঁ, সব সারা ডাটা ব্রহ্মাণ্ডে স্টোর থাকে স্টোর একটা থাকে, হ্যাঁ। এই আর ইথার এলিমেন্টের মধ্যে, লাইব্রেরি হ্যাঁ হ্যাঁ বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, লাইব্রেরি বলা তো যেতে পারে হয়তো সবকিছু। কবিরের খাজানা সেটাই কিছু একটা সিমিলার হচ্ছে আপনার ব্যাপারটা, যেহেতু আপনি সেখানে গিয়ে পরিরে অ্যালাউ করেছে সবকিছু দেখে আসলেন। সেখানে তো কোনো ম্যাটেরিয়াল খাজানা বা এরকম হ্যাঁ, সোনা সব দানা সব গয়না সব সবকিছু, সব সবকিছু এ আছে। টু A to Z, মানে কি ও, নেই নানা ওখানে। নানা ভেষজ ঔষধ, ঔষধ, আয়ুর্বেদিক ঔষধ, হ্যাঁ সবকিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটালি, মানে আমি এটাই অবাক হয়ে যাই যে আমার ছোটবেলা থেকে কুবেরের খাজানা, কুবেরের খাজানা শুনে আমি ভাবতাম সোনা, মানি, মাণিক্য, এসব হীরা মুক্তা এসবই হবে, কিন্তু কুবেরের খাজানা একটু যে জিনিস থাকে, কাগজ, ক্যালেন্ডার, বই, মানে মানে আমি অবাক, সত্যি আমি দেখে অবাক, মানে আচ্ছা সব সব কিছু থাকে। আচ্ছা, এরপর এরকম ঘুরে ঘুরে টেবিল টেবিল করলাম, করার পর তারপর আমি নিজে নিজেই করতাম সেরকম আর গাইড। এখানে আর আমাদের পৃথিবীর মধ্যে বা আশেপাশে আর কোথাও গিয়েছেন এরকম যেগুলি আপনার মনে আছে? মানে তখন বা এগুলো, কোনো আপনার রিলেটিভের বাড়িতে বা পরিচিত কোনো মন্দিরে? হ্যাঁ, যেরকম, হ্যাঁ সেরকম অনেক জায়গায় আমি গেছি। মানস সরোবর, তারপর উম, কত জায়গা আবার চিনতেও পারিনি, যেমন আমার নলেজে নেই, বুঝতে পারিনি আমি সেটা কি। তো যাই হোক, এরকম চলার পর আমি তো একা একাই করে চলছি, করে চলতে চলছে, আর রিসেন্ট 7 মাস 8 মাস ধরে একজনের গাইডে, একজন টিচারের গাইডে করছিলাম। সেখানে এসেও মানে আমি ট্রেভেলে, আকাশ দিয়ে আমি উড়ে যাচ্ছি, উড়ে যাচ্ছি, হ্যাঁ, পড়ার কোনো ভয় নেই, ঘুরে বেড়াচ্ছি, ঘুরে সবকিছু দেখে আসছি, ট্রাভেলিং করছি করছি করছি। কিন্তু আমার এখানে আসার উদ্দেশ্য কি সেটা আমি ওখানে টিচারকে বললাম পিএলআর করার জন্য, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ইউনিভার্স চাচ্ছিল না হয়তো আমি পিএলআর এ ঢুকি, কারণ আমি পিএলআর সাকসেস হতে পারিনি, আমি ঢুকতে পারিনি, বাধা পড়ে। তো আমার মনে হয় অ্যাকচুয়ালি যেহেতু আমি এই পৃথিবীর স্থূল না, তাই পিএলআর এ হয়তো আমি এই পৃথিবীর কয়টা লাইফ, কয়টা লাইফ কাটিয়েছি বা কি কাজ, কি মা বাবা এই পৃথিবীর লাইফে, সেগুলো হয়তো পিএলআর এ দেখবো, সেটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আমি আমার আসল স্বরূপ, আমি কে, আমার গন্তব্যটা কোথায়,
সেটা জানা। তো পিএলআর করলে হয়তো আমি আমার সঠিক গন্তব্য বা আমি এই মানে আমার যেটা আপনার প্রয়োজন সেটা হ্যাঁ আপনি সেটা হয়তো পিএলআর হ্যাঁ মাধ্যমে হতে হবে হয়তো না আর কি। হবে না, তাই বা হয়তো দরকারও ইউনিভার্সিটিটা নেই, পিএলআর এর দরকারও নেই, দরকারও নেই। হ্যাঁ হ্যাঁ, সাকসেস হয়নি। তারপর আমি খুঁজে 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 নিজেকে মানে মিলাই তখন মিলাই ইউটিউবে নানা কিছু আপনি হ্যাঁ সন্ধান হ্যাঁ করতেন হ্যাঁ, নাকি? সন্ধান শুরু করলাম। শুরু করার পর আচ্ছা আমি আমি আমার নিজের স্বরূপ জানতে পারলাম। নিজের স্বরূপ হচ্ছে আমি অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল, আমার নাম হচ্ছে অ্যাঞ্জেল উম, মালাইসা আচ্ছা আচ্ছা। অ্যান্ডো ম্যাডাম গ্যালাক্সির। গ্যালাক্সি থেকে এসেছেন, অ্যান্ড্রোমেডাম গ্যালাক্সি থেকে এসেছেন। হ্যাঁ আর হ্যাঁ আচ্ছা, আপনার সেগুলি আপনি কিভাবে জানতে পারলেন? ধ্যানে বসেই ধীরে ধীরে জানতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। তারপর আচ্ছা আমার মানে এই 7-8 মাস ধ্যান করলাম, সেখানে আমি আমার কার্মিক ক্লিয়ার হলো, মানে ক্লোজ হয়ে গেছে। সেদিন আমি বলছিলাম যেটা তুমি কেমন আমাকে যেটা ব্ল্যাঙ্ক হয়ে ক্লোজ হয়ে গেল, সেগুলো আমি মেডিটেশনের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম। আমার কর্মগুলি ক্লিয়ার হচ্ছে, যেগুলো এগুলো বা ভবিষ্যতের কিছু ইঙ্গিত আমি পেয়ে যাচ্ছি মেডিটেশনের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আগে যেমন আমি ভূত ভবিষ্যতের কিছু ঘটনা হয়ে যাওয়া ঘটনা বা হবে ঘটনা এমনও কিছু দেখেছি। যেমন আমি হঠাৎ একদিন পূজা করার সময় আমার ধ্যান লাগে, আমি পূজা করতে বসে দেখছি বিশাল একটা বন, খুব সুন্দর সবুজ রংটা, সেটা খুবই সুন্দর। আর দেখে মনে হচ্ছে সেখানে যে গাছ গাছালি গুলো, সেগুলো বহু পুরনো গাছ গাছালি। তারপর আমি মানে মনে মনে জিজ্ঞাসা করলাম, আমার মনেই আমি নিজেকে প্রশ্ন করলাম, এটা আমি কোথাকার জঙ্গল দেখলাম, কোথাকার জঙ্গল দেখলাম। তখন আমি ইউটিউব সার্চ করে করে পেলাম 5,000 বছর পূর্বে এটা উম, বৃন্দাবনের একটা জঙ্গল, যেখানে মহাদেব আর স্বয়ং শ্রীকৃষ্ণের বার্তালাপ হতো। আচ্ছা, আচ্ছা। সেই জঙ্গলটা আমি দেখেছিলাম। সেটার নাম কিছু পেয়েছেন সার্চ না, করে? সেটার নাম আমি পাইনি। আচ্ছা সেটা 5,000 বছর পূর্বের এটা। তারপর একবার যেরকম দেখলাম আমি, হঠাৎ একদিন পুজোয় বসে দেখছি একটা গাছের মধ্যে লাইট জ্বলছে। আমি ভাবলাম বাবা, গাছের মধ্যে ফুল ধরে গাছের মধ্যে লাইট জ্বলছে কিভাবে। তারপর আমি পুজো টুজো শেষ করে যখন দুপুরবেলা ফোন খুললাম, তখন একটা পোস্ট আসলো, ইউনিভার্স সবকিছু উত্তর এভাবে কিছু না কিছু ভাবে তো আমাদের দিয়ে দেয়। তখন একটা পোস্ট আসলো, কলকাতার একটা বাড়িতে, একজনের বাড়িতে একটা বিশাল বড় গন্ধরাজ ফুলের গাছ হয়েছে। সেই গন্ধরাজ ফুল থেকে লাইট বেরোচ্ছে, উনিও দেখে এটা অবাক, ওটা উনি পোস্ট করেছেন। ও, সেটা এরকম। আপনি ধ্যানের ধ্যানের মধ্যে আগে হ্যাঁ, দেখে নিয়েছেন? ধ্যানের মধ্যে আমি দেখে নিয়েছি। পরে আপনি আবার ফেসবুকেও দেখেছেন? হ্যাঁ, পরে আমি আবার ওটাই ফেসবুকে দেখেছি। তারপর আরেকটা যেরকম ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডে একটা পুকুর আছে যেখানে নাকি ভারী কোনো মেটালের বস্তু, বাটি ঠাটি জাতীয়, ওটার মধ্যে একটা বেল পাতা দিয়ে ছেড়ে দিলে ওটা ডুবে না। তো ওটা আমি কোথায় তখন জানি না, আমি এটা ধ্যানে দেখি। তারপর আমি যখন মোবাইল খুলে দেখতে পারি এটা ঝাড়খণ্ডে। এরকম আমার মানে অনেক হয়ে যাওয়া, যেরকম খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, আমি দেখলাম রোদ্রের ঝিলিক, মানে পরের দিন রোদ উঠবে। আমি সবাইকে বলি হ্যাঁ পরের দিন রোদ, ঠিক ঠিক পরের দিন রোদ উঠে। তারপর যেটা হুম। থার্ড আই বলতে বুঝি আমরা, যেরকম আমাদের এই চামড়ার 2 চোখ আর এই ত্রিনয়ন, যেটা অন্তর্দৃষ্টি আগাচক্র। হুম। আজ্ঞাচক্র। কিন্তু অদ্ভুত ভাবে আমার ত্রিনয়ন তিনটা। একটা হচ্ছে এই বা ভুরুর এখানে একটা থার্ড আই, একটা হচ্ছে এইখানে থার্ড আই, আর একটা হচ্ছে এই বা কানের পিছনে থার্ড আই। হুম তো হুম হুম। তিনটা থার্ড আই, মানে খুব পঞ্চচক্ষু। সুন্দর, অদ্ভুত অদ্ভুত। না, অনেকেরই শুনেছি এই অভিজ্ঞতা, অনেকের, তো এবং অনেকের তো শুনেছি সম্পূর্ণ শরীরটাই থার্ড হয়ে যায়, হ্যাঁ প্রত্যেকটা সেল হ্যাঁ হ্যাঁ, এটা সবকিছুই এটা কাজ হয়েছে, করে। এটা এটাও আমার হয়ে যায়, কখনো কখনো আমি আচ্ছা। ফুল বডিতে থার্ড আই দেখতে পাই। আচ্ছা। হুম হুম। তার দরুন আমি দেখি, প্লাস আমি মানে মেসেজ আগে শুনতে পেতাম, দূর দূরান্তের কথা আমি শুনতে পেতাম, এখন আবার কিছুদিন থেকে মানে শোনার সাথে সাথে ঘটনাগুলো আমি দেখতে পাই, হুম। ঘটনাগুলো। তো যেটা শুনতে পেতেন এটা হচ্ছে মানে ক্লিয়ার অডিয়েন্স, আর যেটা শুনে অনুভবও করছেন এটা ক্লিয়ার সেন্টেন্স। থার্ড আইয়ের এটা কিন্তু আমার মনে 3টা হয় পার্ট।
থার্ডের তিনটা তিনটা পার্ট। পার্ট, একটা ক্লিয়ার ভয়েন্স, ক্লিয়ার অডিয়েন্স, ক্লিয়ার সেন্টেন্স। তো এইগুলো হয় আমার সাথে। তারপরে আরো হয়, যেমন জানি না এগুলো আমার হয়তো মানে না, বলুন বলুন, খুব অদ্ভুত, সুন্দর, অপূর্ব, বলতে থাকুন। উপরওয়ালারই এটা একটা হবে দান। যেমন ধরুন, এখন আমি স্পিরিচুয়াল আসার পর তো আমি সবকিছু ছেড়ে দিয়েছি, টিভি টিভি কিছুই দেখি না। আগে যখন টিভি দেখতাম, তো দেখছি যে একটা কিছু সিরিয়াল চলছে, সিরিয়ালের মধ্যে হয়তো কোন একজন মহিলা দুধ গরম করছে, দুধ উতলাচ্ছে। দুধ উতলানোর যে গন্ধটা টিভিতে হচ্ছে, কিন্তু আমি পাচ্ছি। হুম। বা কেউ বললো হয়তো সিগারেট খাওয়া, মানে কথাবার্তা চলছে, তার মধ্যে হয়তো সিগারেট খাওয়া, মদ খাওয়ার কথাটা আলোচনা হচ্ছে, আমি কিন্তু গন্ধ পাচ্ছি। হুম। না, তার মানে এই যে এত সেন্স করার এবিলিটি, এটা একমাত্র যারা স্টার সিড, আপনি এঞ্জেল কিনে জানি না, কিন্তু স্টার সিড এটা আমি বুঝতে পেরেছি, অ্যান্ড্রোমিডিয়া গ্যালাক্সি থেকে এসেছেন। হ্যাঁ, এটা একদম 100%। এটা সকল আমি নিজের অনুভূতি থেকে বলছি, যারা এরকম উন্নত আইএম থেকে, অন্যান্য স্টার থেকে এসে, তাদের স্টার সিডস বলা হয়, বা আমাদের ভাষায় তাদের এলিয়েন বলি। তো সেই হ্যাঁ, ভিন্ন হ্যাঁ। গ্রহী উন্নত আত্মারা এখানে হুম, জন্ম নিয়ে এখন যুগ হুম। পরিবর্তনের কাজ করছে। তারা জন্ম নিয়ে তাদের থেকে লাইট, তাদেরকে লাইট ওয়ার্কারও বলা হয়, তারা ধ্যান হ্যাঁ, করে, হ্যাঁ। তাদের থেকে লাইট, তারা জানুক না জানুক, অজানা থাকলেও তাদের মাধ্যমে পৃথিবীর ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন বাড়ছে। আর যারা এক সময় অ্যাক্টিভেশন হবে, তারাও আধ্যাত্মিক সেবার কাজে আগে পরে এসেই যায়। যেমন ম্যাডাম, উনি একদম সঠিক স্থানে এসে পড়েছেন এখন। তো কিভাবে আপনি আচ্ছা, আমাদের সঙ্গে যুক্ত আচ্ছা, হলেন এটা সেই এখন ব্যাপারে হ্যাঁ জানতে এটাই চাইবো। বলি। এবার যেহেতু আমি অলরেডি একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম, কিন্তু আমি আপনাদের এটাতে জয়েন করার আমার কিন্তু ইচ্ছে ছিল না। আমি জয়েন করার, আমি আপনাকে মেসেজ করেছিলাম যে কখন এই ক্লাসটা হয়, কিন্তু আপনি আমাকে ডাইরেক্ট জয়েন করিয়ে দিয়েছেন। তো আমি ভাবলাম, আমি তো জয়েন করতে চাইনি, স্যার আমাকে জয়েন করিয়ে দিল। তারপর আমি মানে কারোর মাধ্যমে আমি মেসেজটা নিই যে আরেকজন আছে, যে আমি যেরকম শুনতে পাই দেখতে পাই, সে আরো হাই লেভেলে সেটা পারে। তো আচ্ছা তার আচ্ছা। থেকে আমি, হ্যাঁ, তার থেকে আমি মানে এটার অ্যান্সার নিই। আচ্ছা, আমি এরকম দুইটা প্ল্যাটফর্ম, আমি আপনার এখানে প্ল্যাটফর্মটা এখন আমি বুঝতে পারছি, এটা আমাকে ইউনিভার্স জয়েন করিয়েছে। কেননা আমার এটা দরকার ছিল, কারণ এই প্ল্যাটফর্মের সাথে একটা আমার মানে বহুত পুরনো কানেকশন আছে, যেটা পিরামিড। কারণ আমি এক সময় ইজিপ্টের রাজকন্যা ছিলাম, সেখানে পিরামিডটা কতখানি বিখ্যাত সেটা আপনাকে বলার আর বাকি না, থাকে না। আমরা তো সেই দিশায়, সেই জন্য আমাদের গুরুজি হ্যাঁ, সংস্থার নাম সেই রেখেছেন জন্য পিরামিড আমার মনে স্পিরিচুয়াল সোসাইটি মুভমেন্ট। হ্যাঁ, আর সেই জন্য আমার মনে হলো সেই প্ল্যাটফর্ম থেকে আমাকে ট্রান্সফার করলো ইউনিভার্স। অ্যাকচুয়ালি আমি অন্য একজনকে জয়েন করানোর জন্য আমি টাইমটা জানতে চেয়েছিলাম, কিন্তু সে জয়েন হচ্ছিল না, আমার জয়েন হয়ে গেল। তারপর আমার তখন ওই প্ল্যাটফর্ম, ওইদিকে একটা প্ল্যাটফর্মে আছি, আবার এদিকে একটা প্ল্যাটফর্ম, দুটো, দুই নৌকায় পা দিয়ে চলতে লাগে না। আমি একটা সমস্যায় পড়ে গেলাম, কি করব আমি। তখন আমি একজনের মাধ্যমে, যে আমার চেয়ে হাই লেভেলের এগুলো মানে শুনতে বা দেখতে পারে, বা মহাদেবের সাথে কানেক্ট, তার মাধ্যমে আমি মানে মেসেজ দিলাম। তখন মহাদেব নির্দেশ দিল এই প্ল্যাটফর্মে স্টে করতে। তখনই না, আমি জানতে খুব পারলাম। অপূর্ব, সুন্দর, খুব ভালো লাগে। আমার যে হুম, হুম। ইষ্টদেব বা হায়ার সেলফ, উনি মহাদেব। তো হ্যাঁ, এই জন্য তো আমার যে আমিও পিরামিডটা, শিব ভক্ত। ত্রিপুরার হ্যাঁ, ত্রিপুরার আমিও শিব। পিরামিডটা, একটু শুনে নিন। ত্রিপুরার পিরামিডটা যেটা বানিয়েছে, এটা আমার ইষ্টদেবের নামেই, মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টার। গুরুজি বা আমাদের গুরুজি ব্রহ্মর্ষি পুত্রজি এটা আমার ইষ্টদেবের নামে নামকরণ করেছে। ওইখানে শিব শক্তির এনার্জি এস্টাবলিশড আছে, হ্যাঁ, ভেরি হাই এনার্জি। আপনি অ্যাস্ট্রাল ট্রাভেল করেও এখানে মাঝে মাঝে আসবেন, যারা আসতে। সিনিয়র মাস্টাররা রয়েছে, আমাদের সংস্থার হ্যাঁ, হ্যাঁ। সিনিয়র মাস্টাররাও, গুরুজিও মাঝে মাঝে প্রতি আমার সপ্তাহে একবার একবার অরিজিনালি অ্যাস্ট্রাল ট্রাভেল একবার করে আসার আসে। ইচ্ছা। হ্যাঁ, আমার একবার অরিজিনাল তো অরিজিনাল অবশ্যই আসবেন, স্টে করে থেকে ধ্যান হুম, ট্যান করে, হুম, 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 আমরা তো সমাজ সেবার কাজ করি, প্রচার করি হুম, হুম, আধ্যাত্মিকতা, হুম, হুম, হুম। একটু সঙ্গে থেকে নানা জায়গায় একটু প্রচার হ্যাঁ, টচার হ্যাঁ, করে, হ্যাঁ, ধ্যান ট্যান করে অবশ্যই যাবেন। এবং হ্যাঁ, হ্যাঁ, সূক্ষ্মভাবেও অন্তত প্রতি সপ্তাহে একবার হলেও অ্যাস্ট্রালি হ্যাঁ, এসে হ্যাঁ, ধ্যান করবেন পিরামিডটার ভেতরে। তাহলে হ্যাঁ, এর হ্যাঁ, মাধ্যমে আরো অনেক জায়গায় পিরামিড তৈরি হবে, অনেক লোক যুক্ত হবে। যত উন্নত আত্মারা এসে ধ্যান করে, তত লাইট তার থেকে স্প্রেড হয়। এবং সেটা তো একটা পাওয়ার হাউস, ইউনিভার্স হ্যাঁ, হ্যাঁ, থেকে হ্যাঁ, এনার্জি ড্র করে একটা বিশেষ অ্যাঙ্গেলে নির্মাণ করা হয়। যাই হোক, সেটা আর বলছি না।
হ্যাঁ, তো খুব সুন্দর লাগলো আপনার এই বার্তাটা, কিভাবে আপনি যুক্ত হলেন, তারপর বলুন ম্যাডাম। হ্যাঁ। তারপর আমি অন্য একজনের মাধ্যমে আর কি, বাবার থেকে, তখন শিব বাবার থেকে, বাবা বলতে আমি শিবজিকে বাবাই বলি, আর মাকে মানে পার্বতীকে মাই বলি। অ্যাকচুয়ালি আমার জীবন থেকে দুঃখও চলে যায় যেদিন থেকে আমি মেনে নিই উনারাই আমার সত্যিকারের মা বাবা, এরা লৌকিক মা বাবা। সেদিন থেকে আমার সত্যি সমস্ত দুঃখ চলে যায় জীবনে। তো আমি কোনো সময় বলি না শিবজি বা পার্বতী যে আমি মা বাবা, এরকমই বলি। তো বাবাই বলে যে না, এটাতে স্টে করতে লাগবে। তখন আমি বললাম এটাতে কেন স্টে এখন করবো। আপনার সেবার কাজও করতে হবে আর কি, মেন উদ্দেশ্য আপনি এখানে সেবার কাজ দিতে হবে আর কি, সেটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। অ্যাকচুয়ালি এখন যেগুলো মেসেজ পাচ্ছি এগুলো কিছুটা আমার ভবিষ্যতের পার্সোনালি মেসেজ, সেটা আমি এখানে শেয়ার করব না, যেহেতু রেকর্ডিং হচ্ছে। তো বাকি এখানে যদি প্রথম দিকে আমি ভাবলাম এটা, আমি যেহেতু আমার জানা নেই, ফোনটা ঠিকভাবে জানা ছিল না, তো আমি ভাবলাম যে এখানে পারফেক্ট কোনো টিচার নেই। এটা মানে কেমন নির্দেশন, প্রথম দিকে একটা মানে কেমন যেন লাগলো আমার কাছে। খারাপ পাবেন না প্লিজ, মানে আমি ঠিক বুঝতে না না, পারিনি। এটা হুম, প্র্যাকটিক্যাল কথা। তো যারা নতুন আসে হ্যাঁ। তাদের ধারণা হবে এখানে কারোর বয়স 20 বছর, কারোর বয়স 40 বছর, কারোর বয়স 60 বছর, সবাই তো ধ্যান শিখাচ্ছে, কারোর বয়স তো 15 বছর সেও শিখাচ্ছে। তো ব্যাপারটা কি, নতুনরা তো বুঝবে না সেগুলা। বুঝি নাই, হ্যাঁ, তো বুঝিনি। তো ঠিক কিছুদিন করার পর আমার মানে খুব ভালো লাগলো ব্যাপারটা। আমার মনে হচ্ছে যে এটাই আমি চাচ্ছিলাম, মানে এটাই এই মানে সাইলেন্ট মেডিটেশন, মানে সাইলেন্ট মেডিটেশন মানে মিউজিক একটা হতে পারে তার মধ্যে, কিন্তু পুরো সাইলেন্ট, কোনো গাইডেন্স থাকবে না, কোনো কিছু থাকবে না সেখানে, ক্রিয়া, মানসিক ক্রিয়া, শারীরিক ক্রিয়া, মানে কোনো কিছু সিস্টেম থাকবে না আর কি। আচ্ছা, এবারে আমি বলি যে আপনাদের ধ্যানটা আমার এত ভালো লেগেছে, আমি বলতে পারি এই ধ্যানের মাধ্যমটা এতই সরল সহজ। হ্যাঁ, এই ধ্যানটাকে আমি মনে করি শূন্য দিয়ে পূর্ণ হওয়া। আরেকটা বলি, মানে এখানে কোনো রকম আলাদা প্রতিক্রিয়া করতে হয় না, কিন্তু এর মধ্যেই সব প্রক্রিয়া। যেমন বলতে পারি কৃষ্ণ দেখা যায় না, কিন্তু অথচ উনি সবকিছুতে বিরাজমান। এই ধ্যানকে আমি কৃষ্ণও বলতে পারি, বা মহাদেবও বাহ, বলতে পারি, বা পরমাত্মাও বলতে না পারি। একদম একদম, এই আনাপানাসতি ধ্যানটা অদ্ভুত। মানে হ্যাঁ, কোনো কিছু না করা। অনেকে হ্যাঁ, ভাবে ধ্যান মানে কিছু করা, ক্রিয়া করা। ধ্যান মানে কোনো কিছু না করা, নিজেকে শূন্য করা, খালি করা, হ্যাঁ, মনের মৃত্যু। তাহলেই ধীরে ধীরে সবকিছু অটোমেটিক অনায়াস হয়। অনেকে কিন্তু ছুটতে থাকে, কিছু পাওয়ার জন্য ছুটতে থাকে। পাওয়ার জন্য, হ্যাঁ, হ্যাঁ, যখন আমার যেটা হওয়ার কুণ্ডলিনী, তখন সেটাই যার হবে। এটা মাথায়, যেটা একদম মাথায় ঢুকে যায়, আমার ওই গরুর কাছে গিয়ে বা এটা আমার কুণ্ডলিনী জাগ্রত করতে হবে, নানা চক্র অ্যাক্টিভ করতে হবে, ব্যালেন্স করতে হবে, এটা করতে হবে, পাস্ট লাইফ দেখতে হবে, এগুলি যা হওয়ার অটোমেটিক হবে সকলের জন্য। অটোমেটিক হবে। আর সত্যি কথা আমি সময় বলে সময় দিচ্ছি। সময় যখন হবে, যার যেটা সময় হবে। যেমন আমি বলবো যে এখন যারা নতুন জয়েন করছে তারা খুব সৌভাগ্যবান, কারণ আমরা অনেক ঠোকর খেয়ে আজকে 10-11 বছর কি তার চেয়ে বেশি বছর ধরে আমি খুঁজে 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 সঠিক জায়গা পেতে আমার অনেক দেরি হয়েছে। অনেক ভাবে আমি ঠকেছি, অনেক ভাবে ঠক্কর খেয়েছি, তারপর গিয়ে আজকে আমি সঠিক জায়গায় পৌঁছেছি। কিন্তু আমারও যার, আমারও খুব মানে খারাপ লাগে, দুঃখ লাগে যখন নতুন কেউ এসে, মানে তাদের সাধারণ একটু ধৈর্যের অভাবে আর কি, হ্যাঁ, হ্যাঁ, অনেকে উদ্দেশ্য নিয়ে আসে, নানা প্রকার উদ্দেশ্য নিয়ে, কিন্তু এখানেই যে সিম্পল এটার মধ্যে সবকিছু বিশাল রয়েছে, এটা বুঝতে পারে না। এই সামান্য একটু পাস্ট না, লাইফ দেখতে হবে বা এটা করতে হবে, ওইটা চাই, ওইটা একদিন বা দুদিন বা 3 দিনে না হলে সে গ্রুপটা লেফট হুম, করে চলে যাচ্ছে। বা আবার কেউর কাছে আমাকে গিয়ে হিলিং দশ করে হাজার দাও। দিয়ে, কুড়ি হ্যাঁ, হাজার হ্যাঁ, টাকা দিয়ে পাস্ট লাইফ রিগ্রেশন করাচ্ছে, কিচ্ছুই হচ্ছে না, নানা কিছু, খানে হ্যাঁ। হিলিং এর জন্য যাচ্ছে। তো তার ওই মধ্যে এই সবচেয়ে জন্য যে দুঃখের, স্পিরিচুয়ালিটি নিয়ে এত ধরনের বিশাল ব্যবসা চলে নানা দিকে, সেটা কল্পনা হয়। নানা জায়গায় আমিও সেম, নানা জায়গায় পথভ্রষ্ট হয়ে ঠুকর খেয়ে, হ্যাঁ, এক্সপিরিয়েন্স নিয়ে এখানে এসেছি সঠিক উম, জায়গায়। তো এটা, একদম সোনার চামিচ, মুখে সোনার চামিচ তুলে দেওয়ার হ্যাঁ, মতোই আপনার এটা, গিফট দিচ্ছি। জাস্ট একটু বুঝে ধরার হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করুন আর কি। বলুন। ধ্যান মানে ধৈর্য বা সহ্য।
এই দুটো যার নেই সে ধ্যান করতে পারবে না। আর আমার সবচেয়ে এখনের মানে নতুনদের জন্য এটাই খারাপ লাগে, যদিও আমি এই প্ল্যাটফর্ম নতুন কিন্তু আমি এই লাইনে একটু পুরনো। তো আমার এটাই খারাপ লাগে যে ধৈর্য ধরো, তা না করে ওরা কি করে, আমার শরীর ভালো না, শরীর ঠিক করে দাও, হিলিং করে। আমার চাকরি হচ্ছে না, আমার চাকরি করে দাও। আমার এটা করে দাও, নিজে কিছু করবে না। আরে বাবা, নিজের একটা নিজের থেকে একটা বাচ্চা জন্ম দেওয়া আর একটা অ্যাডাপ্ট করা বাচ্চা, কত ডিফারেন্স। ওরা অ্যাডাপ্ট করতে চায় কিন্তু নিজে জন্ম দিবে না, এরকম ধরনের কথাটা আর কি হচ্ছে গিয়ে। এটাই আমার খুব খারাপ লাগে যে আগে সবাই কত কষ্ট করে একটা প্ল্যাটফর্ম, সঠিক প্ল্যাটফর্মের সন্ধান পায়, আর এরা সঠিক প্ল্যাটফর্ম পেয়েও ধৈর্য রাখতে পারে না। এটাই খুব দুঃখের বিষয়। এই ধরনের আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি অনুভব করলাম, থার্ড আই খুব বিশেষভাবে কাজ করে। আর এই ধ্যানে নিজেই নিজের মাস্টার হওয়া যায়, কারণ ইউনিভার্স এখানে সবকিছু উজাড় করে দেয়। তারপর আমি আরেকটা জিনিস যেটা এখানে অনুভব করলাম, সেটা হচ্ছে এখানে হিলিং প্রসেসটা খুব সাংঘাতিক ভাবে হয়, যেটা জানি না কেউ সেলফ হিলিং। বুঝতে পারে। নিজের হিলিং হ্যাঁ, নিজেই হয় হ্যাঁ। বিশ্বর্যের দ্বারা। তাই অনলাইনে একসাথে হচ্ছে। যদি মেডিটেশনটা করে সেখানে আমাদের সবার এনার্জিটাই সবার মধ্যে ফ্লো হয়, সেখানে এনার্জিটা বেড়ে যায়, সেটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়ে সবার মধ্যে যখন ফ্লো হয় তখন সেই ধ্যানটা আরো ভালো হয়, সেখানে আরো শক্তিশালী হয়ে যায় সেটা। তাই প্রত্যেকের উচিত গ্রুপে ধ্যান করা। গ্রুপে ধ্যান করা যেহেতু একটা পর্যায়ে গিয়ে তখন একা করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেহেতু নতুন ঢুকেই কোনো তার মধ্যে স্টেবিলিটি হয়নি, সেই জন্য তার একান্ত উচিত গ্রুপে ধ্যান করা। তো আমি যেটা আগের প্ল্যাটফর্মে যেটা আমরা ইমাজিন করে কিছু কিছু জিনিস করেছি, যেমন প্রথম দিন এখানে এসে, যেহেতু এখানে শ্বাসের উপরে ধ্যান হয়, তো প্রথম দিন আমার যেটা ফিলিংস হয়, যেটা স্যার সন্দীপন স্যার আপনি একটু ডাউটে ছিলেন, তার আগে আমিও একটু ডাউটে ছিলাম, যেরকম হচ্ছে গিয়ে প্রথম দিন আমার কি হয়, নাভির থেকে শ্বাসটা উঠে এক একটা চক্র ভেদ করে নামছিল, যেটাতে যখন মূলাধার চক্র ভেদ করে আবার নাভিতে শ্বাস চলে যাচ্ছিল, আবার স্বাদিষ্টান, স্বাদিষ্টানের পরে যখন মণিপুর চক্র এইভাবে ভেদ করছিল, আমার নিজেকেই ডাউট হয়, আরে আমরা তো এটা ইমাজিন করে করি, আচ্ছা দেখি তো আমি এটাকে নামাই তো স্বাদিষ্টানে, শ্বাসটাকে আমি নামাতে পারছিলাম না, মণিপুরে উঠাতে পারছিলাম। মনে হচ্ছিল কেউ একটা পারফেক্ট এইটার মাপ এতটুকু সুতাটা মেপে শ্বাসটাকে যেন ছাড়ছে, এটা এই চক্র অব্দি যাবে, তার থেকে নিচে যাবে না বা উপরে উঠবে না। তখন আমি এটা দু তিনবার নিজের মধ্যে নিজে পরীক্ষা করে দেখি, আরে এটা কি আমার ভ্রম না সত্যি, আমি ঠিক করছি, ঠিক বুঝছি তো, না ইমাজিন করছি, না ভ্রম, না কিছু অন্য কিছু। কিন্তু আমি দেখতে পারি এটা অটোমেটিক, যেটা আমি বলি, আপনিও হয়তো প্রথমে একটু ডাউট হয়ে গেছেন যে প্রথম দিনে সেটা কি কথা বলে, যে এটা অটোমেটিক হচ্ছে, আপনার একটু হ্যাঁ, সন্দেহ আপনারা হয়েছিল। শ্বাসকে কেউ জুড়ে টানবেন না, ছাড়বেন না, যেটা সহজ না, সরল না, না। প্রাকৃতিক সেটাকেই তার সাক্ষী ভাব রেখে হুম, অবজারভেশন হুম, করবেন। হুম। তারপর যেরকম আমার দুদিন কি হলো, নাভির থেকে শ্বাস উঠে নাভিতেই নামছিল, মানে রাউন্ড হিসাবে হচ্ছিল। রাউন্ড হিসাবে এরকম দু তিন দিন চললো, চলার পর আমার সেই নাক থেকে শ্বাস ঢুকে আজ্ঞা চক্র, আজ্ঞা চক্র থেকে নাক অব্দি, এই অব্দি চললো। তারপর মাঝে মাঝে শ্বাস চলছিল, শ্বাস বন্ধ হচ্ছিল, যা মনে হচ্ছিল আমার কখনো মৃত্যু হচ্ছে, আমি কখনো জীবিত, কখনো মৃত্যু হচ্ছে। কিন্তু এখন আবার কয়েকদিন থেকে আমার শ্বাস চলেই না, আমি শ্বাস দেখবো কি, আমার শ্বাস চলেই না। আমি আমি মনে হয় যে আমি মৃত। হ্যাঁ, আমি মৃত, আমি মৃত, আমি এই জীবিত, এটাই মানে ইউনিভার্স বুঝাতে চাচ্ছে, মৃত্যুর কোনো ভয় নাই, মৃত্যু কোনো ভয়ের জিনিস না, আমরা ক্ষণিকে মৃত, ক্ষণিকে জীবিত। একদম এই হয়। এখানে এসে শ্বাসটা স্থির হয়ে যায়। হ্যাঁ। এটা অনেক উচ্চ অবস্থা, প্রথমে নাভি অব্দি, তারপর ছোট হতে 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 হুম, হুম, হুম। সূক্ষ্ম একদম সেটেল হতে হতে এখানে স্থির হয়ে যায়। এখানে স্থির হয়ে এটা যায়। আমাদের যে ধ্যানের একটা অ্যানিমেশন তৈরি করা হয়েছে, স্পিরিচুয়াল রিয়েলিটি। হ্যাঁ, এখানে মার্কেটের মধ্যে যত ধরনের ধ্যান হচ্ছে বা পেইড ওয়ার্কশপ নানা কিছু, সেখানে একটা ভিডিও দেখবেন, একটা অ্যানিমেশনের মতো শ্বাস, সূক্ষ্ম শরীর, শ্বাস এরকম চলছে, ঢুকছে, বেরোচ্ছে, এটা আমাদের থেকেই তারা কপি করে নানাখানে চালাচ্ছে এবং 10 থেকে 50 হাজার টাকাও একটা ওয়ার্কশপে কামাচ্ছে, একটা পার্টিসিপেন্ট থেকে 5 হাজার টাকা করে। এই যে স্পিরিচুয়াল রিয়েলিটি বের করেছে, সিডি ক্যাসেট ছিল,
আজ থেকে প্রায় 40 বছর, 30 বছর আগে, হ্যাঁ 30 বছর আগে হ্যাঁ পত্রিজি হ্যাঁ। বের করেছিলেন স্পিরিচুয়াল রিয়েলিটি। হুম তারপর সেখান থেকে গিয়েছে ইউটিউব। ইউটিউব থেকে হুম এখন সকলের ঘরে ঘরে পৌঁছছে। এটা সম্পূর্ণ বিনামূল্যে ডিভাইন, ওনা আমাদের সংস্থার নামও পত্রিজি এখানে মেনশন করেননি। এটা যেন সকলের কাছে নাম ছাড়া, নাম রহিত অবস্থায় পৌঁছে। উনি সাউথে প্রথম সেটা চলেছে, সিডি ডিস্ক ছিল তখন, তারপর এসেছে ইউটিউব। আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন ওইটা ফার্স্ট দেখেছি, তখন তো আর তার হুম সাথে আমি হুম যুক্ত ছিলাম না। তারপর ধীরে ধীরে আসার পর জানতে পারলাম এটা ওই আমাদের পত্রিজি, যিনি এই পিরামিড জগতের সাথে ভারতে পিরামিডকে প্রথম নিয়ে এসেছেন। হুম। বলুন তারপর ম্যাডাম। তারপর শ্বাসটা আমার মাঝে মাঝে মানে শ্বাসটাকে আমি দেখতে পাই, মাঝে মাঝে দেখতে পাই না, এরকম কয়েকদিন চললো। আচ্ছা, এবারে এখন যেটা হচ্ছে, মানে আমি ধ্যানে বসলে শ্বাসটা দেখা যায় না। তার মানে এটাই আমাদের ইউনিভার্স বোঝাতে চাচ্ছে, মৃত্যু ভয়ের কারণ না। আমরা ক্ষণিকে মরছি, ক্ষণিকে জীবিত হচ্ছি, ক্ষণিকে মরছি, ক্ষণিকে জীবিত হচ্ছি। শ্বাস আছে মানে আমরা জীবিত, শ্বাস নেই মানে আমরা মৃত। আমার এখন ধ্যানে বসে শ্বাস নাই হয়ে গেছে একদম। তো ভালো লাগে খুব বেশ। সুন্দর, খুব সুন্দর, অদ্ভুত, অদ্ভুত স্মৃতি। তো তারপর নাদ, এটা নাদ হয় কোনো কোনো সময় পায়েলের আওয়াজ। আর যেটা ঝিঝি পোকা, সেটা তো দিন রাত 24 ঘন্টা চি চি করেই চলছে। কাজ করছি করছি, হম। তার মধ্যে নাদ শুরু হয়ে যায়। লোকে দেখলে ভাবে কি হচ্ছে, কাজ করছে তো এর মধ্যে কি এইভাবে নাক ডাকছে কেন। এখন তো ওই ফ্রিকোয়েন্সি, পৃথিবীর আর্থের ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন বাড়ছে। যাদের হুম। এই ইনটিউটিভ পাওয়ার বেশি, সাইকিক এবিলিটিস বেশি, তারা এরকম নাদ শুনতে পায়। আবার নানা ধ্যানের মধ্যে নানা অনাহত নাদ শুনতে পায়। হ্যাঁ হ্যাঁ। আর আপনার পাস্ট লাইফ সম্পর্কে কিছু বলুন, যেগুলি আপনার মনে আছে, এবং আপনার যেটা টুইন ফ্লেম সম্পর্কে বলছিলেন সেটা ও একটু আচ্ছা, বিস্তারিত বলুন। আমাদের সব প্রশ্নের উত্তর অ্যাকচুয়ালি ইউনিভার্সের সাথে যদি আমরা যুক্ত হয়ে যেতে পারি একবার, সব প্রশ্নের উত্তর ইউনিভার্স আমাদের দিয়ে দেয়। তো আমার মাঝে মাঝে মনে হতো শরীরটা ভারী ভারী, শরীরটা ভারী ভারী। আর মনে হতো যে আমার তো এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু কিছু সামান্য একটা কারণে হয়তো আমি এখানে আটকে আছি। কি কারণ, কি কারণ, কি কারণ খুঁজে পাই না, খুঁজে পাই না। তারপর এই করতে করতে অভিজিৎ গুহ বলে একজনের আমি পডকাস্ট একটা দেখি, যেটাতে উনি বলেছেন একই দেহে দুই আত্মা। তো আমিও মেডিটেশনের মধ্যে দেখি, আমাকে আমি দেখতে ছোট্ট বাচ্চা হিসাবে দেখতে পাই। তখন আমিও বুঝতে পারি আমার মধ্যে আরেক আত্মা আছে। আর যেটা আমি শারীরিক ভাবে মাঝে মাঝে ফিল করতাম, হ্যাঁ আমার মধ্যে আরেকজন আছে। শরীরটা সেভাবে দুজনের ভারী ভারী লাগতো, দুজন কেউ আছে মানে আরেকজন কেউ আমার ভিতরে আছে, সেটা আমি অনুভব করতাম। তো শিওর ছিলাম না যে আমি যেটা ভাবছি এটা কি সত্যি। তো যখন আমি মেডিটেশন করতে করতে দেখলাম, হ্যাঁ আমি যেভাবে ড্রেস করেছি সেভাবেই কেউ আমার ভিতরে আছে। তখন আমি যাকে ওই যে ক্লিয়ার হচ্ছে, মানে মোটামুটি আমি 80% মেডিটেশনের দ্বারা এগুলো জেনে জেনে শিওর, কিন্তু আরেকটু 100% শিওর হওয়ার জন্য একজন মহিলাকে আমি কন্ট্যাক্ট করেছিলাম, যিনি মানে মহাদেব জির সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে। তখন আমি বলছিলাম যে এরকম, বলছে হ্যাঁ আপনার ভিতরে, আপনি কন্ট্যাক্টই করেছেন আমাকে সেই জন্য, মুক্তির জন্য। মানে আমার মা আমার ভিতরে ছিল, মারা যাওয়ার পর আমার মার মুক্তি হয়নি, আমার মা আমার ভিতরে ছিল সোলটা। এই জন্য আপনার শরীরটা তখন একটু ভারী ভারী ফিল হতো হ্যাঁ নাকি? ভারী 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 ফিল হতো। তো দুই হাজার তারপর পঁচিশ ওনাকে কি গাইড করে আপনি পাঠিয়েছেন ওনার যাত্রার জন্য? হ্যাঁ, উনার মাধ্যমে আমি সোলকে রিলিফ দিই, আমার মার সোলকে। তারপরে এখন আজকে আমার কিছুদিন থেকে খুব হালকা ফিল হচ্ছে। তো আহ, আমার মা কিন্তু আমার টুইন ফ্লেমকে দায়িত্ব দিয়ে গেছে আমাকে পৃথিবীর থেকে নিয়ে যাওয়ার জন্য। তারপর মানে আমি এমনিতেও সবসময় আমার ঘরে প্রজাপতি থাকে, পাখিরা থাকে, ফেদার পাই। তারপরে যখন মা রিলিজ হলো, তো একদম রাস্তা দিয়ে আসছি, মাঝখানে আকাশের মাঝখানে কোনো পাখি টাখি নেই, সাদা ফেদার পড়লো। মানে আমাকে প্রতি মুহূর্তে জানানি দেয়। প্লাস আমার সাথে হুম। যে থাকে লাইট, যে এ তো ফিজিক্যাল বডি না, লাইট। তো ভায়োলেট কালারের, হোয়াইট কালারের দুইটা লাইট আমাকে সবসময় ঘিরে থাকে। মানে তারা এঞ্জেলরা হবে আর কি, না? হ্যাঁ হ্যাঁ, অ্যাঞ্জেলরা, অ্যাঞ্জেলা মানে কেউ যাতে কিছু আমার ক্ষতি করতে না পারে, সারাক্ষণ আমাকে পাহারা দিয়ে রাখে আর কি। তো তাদেরও অনুভব আমি বুঝতে পারি। তখন আমি জানতে পারি, যেহেতু আমি পৃথিবীর সোল না, সেহেতু পৃথিবীর কোনো সোলের সাথে আমার কোনো রিলেশন হবে না। তাই আমার মা সোল আর আমার তিন ফ্রেন্ডের সোল, তারা বাধা কারক হয়ে
মানে যেহেতু আমার ওই যে প্রথম হাজবেন্ড বললাম যে ফিট কিন্তু আনফিট, কিন্তু সেটা তারাই এইভাবে করে রেখেছিল, তারা আমাদের আচ্ছা আচ্ছা। এক হতে মানে দেয়নি। এক হতে দিনই আর কি। এক হতে দেয়নি তার মানে আমার আহ, এই জন্ম হয়তো লাস্ট জন্ম, যেটা আমি ফিল করি। তো আচ্ছা। আমাকে যেতে হবে। তো যেতে হবে, অ্যাকচুয়ালি পারপাস আমার শেষ হয়ে গেছে, আমার কার্মিক অ্যাকাউন্টও ক্লোজ হয়ে গেছে। বর্তমানে আমি অ্যাকচুয়ালি ইউনিভার্সের কাছে কিছু সময় চেয়েছিলাম যে যাওয়ার আগে আমাকে কিছু সময় দিতে হবে, কারণ আমার কিছু মানে আমি পুরো রিল্যাক্স হয়ে যেতে চাই, যেহেতু আমি আচ্ছা একা। আচ্ছা। হ্যাঁ, আমি যেহেতু একা বা বরের বাড়িতে অন্যের বাড়িতে ভাড়া থাকি, তো সেখানে আমার কিছু দায় দায়িত্ব নিজস্ব কর্ম আছে, সেই কর্মগুলো আমি শেষ করে একদম রিল্যাক্স করে যেতে চাই। তার জন্য আমার কিছু সময়, হ্যাঁ সেই সময়টা আমাকে দিয়েছে। তো যাত্রা খুবই সন্নিকট। হুম। তো এখন আমার মানে যেটা দেখি আর কি, যেটা ফিলিংস হয় সেটা মানে আমার যাত্রা মানে বর্তমানে যেটা মানে যাত্রা, সেটা নিয়েই আমার মায়ের সোল বা আমার টুইন ফিল্মের সোল, কথাবার্তা ওসব আপনার নিয়ে আর টুন কি। টুইন ফিল্ম হয়তো আপনাকে বাধা দিয়েছে, না হলে ওর সাথে থাকলে হয়তো আপনার আরো কার্মিক বন্ধনে আপনি হ্যাঁ জড়িয়ে যে হ্যাঁ যেতেন, যার হ্যাঁ, জন্য আরো জড়িয়ে অনেক যেতাম, জড়িয়ে অনেকগুলি যেতাম। জন্ম হয়তো অনেক নিতে জন্ম হতো। হতো। নিতে হতো। সেই জন্য মানে আমাকে মানে ডিটাচ করার জন্য, এই পৃথিবীর হুম। মায়ার থেকে ডিটাচ করার জন্য গাইড করে 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 করে। আর আমি যতটা স্ট্রাগল মানে মার গর্ভের থেকে স্ট্রাগল করতে হয়েছে, আমি মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যেতাম যে এত স্ট্রাগল আমি কি করে করছি। আসলে যদি আমি সত্যি পৃথিবীর কোনো সোল হতাম, এত স্ট্রাগল আমি করতে পারতাম না। আমাকে দেখে একজন বললো যে আপনি এইভাবে স্ট্রাগল করে বেঁচে কিভাবে আছেন, এই অবস্থায় লোক হয় সুসাইড করে নয় পাগলা গারদে থাকে, আপনি তো সুস্থ হয়ে বেঁচে আছেন, আমি কিভাবে। আমিও মাঝে মাঝে অবাক হয়ে যেতাম আমাকে দেখে, আরে আমি এইভাবে কিভাবে পারছি। তো এখন বুঝি যেহেতু আমি পৃথিবীর সোল নই, তাই আমার মধ্যে এত ক্ষমতা যে আমি সবকিছু সহ্য করতে পারছি। আর দাঁত কামড়ে আমি স্পিরিচুয়াল লাইনে পড়ে থাকার জন্য আজকে আমি মানে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, সবকিছু বাবা মাকে সবাইকে মানে সৃষ্টিকর্তা সবাইকে আমি ধন্যবাদ যে আজকে আমি আমার গন্তব্যের দিশা পেয়ে গেছি, আর আমার লাস্ট জার্নিতে আমি পৌঁছে গেছি। তো এখন আচ্ছা। খুব সুন্দর, অতিথির খুব সুন্দর যাত্রা। অতিথির মতন এখন এই পৃথিবীতে যাই কয়েকদিন আজকে আর কি, আপনাদের সাথে আছি আর কি। তারপর ঠিক আছে, যাব। আনন্দ উপভোগ করুন যতটুকু পারেন, সকলের সাথে আনন্দ বিলাতে থাকুন, এটাই মেইন পারপাস। লাভ এন্ড লাইট এনার্জি চারিদিকে ছড়িয়ে দিন, প্রেম এটাই। ভালোবাসা। হ্যাঁ, যেহেতু আপনার এটাই করে চলছি ফিল আমি, সেসব ফিল করি। করছেন হ্যাঁ, কর্মবন্ধন শেষ হয়ে গেছে, এখন বাকি যতটুকু সেবার পারেন সেবার ওইটুকু, কাজ হ্যাঁ করুন। হ্যাঁ করি। যেরকম আমি মানে সেবার বলতে, সেবা তো অনেক ধরনের হয়। যেমন আমি জানি না, এটা আমার বহু বছর থেকে এই জিনিসটা করি। যেটা একটা হয়তো গাড়ি স্টার্ট দিয়ে কেউ যাচ্ছে, সেটা চার চাক্কা দুই চাক্কা যা কিছু হতে পারে, ছেলে মেয়ে আমি জানি না, আমি জানি না কে যাচ্ছে, আমি জানি না। আমি প্রে করি তার জন্য ভালোভাবে গিয়ে সে ভালোভাবে বাড়ি ফিরি, এটা প্রে করি। এটাও একটা হিলিং বা এটাও একটা সেবা আমি মনে করি। আমি তার জন্য মানুষ সচরাচর আমাদের এখন মানুষের মনোবৃত্তি এরকম হয়ে গেছে, নিজের ছাড়া অন্যের জন্য যে কিছু ভাববে বা প্রার্থনা করবে, তাদের কলজা ফেটে যায়। সেটা পারবে না আমি জানি। তো সেরকম আমিও প্রার্থনার যে নিয়মটা সেটাই মানুষ জানে না। প্রার্থনা হচ্ছে অন্যের জন্য, প্রার্থনা হ্যাঁ নিজের জন্য করলে সেটা কখনোই হয় না। প্রার্থনার সিস্টেমটাই হচ্ছে অন্যের জন্য প্রার্থনা করা, তাহলে সেটা আপনার জন্য এমনি অনায়াস হয়ে যাবে এবং অন্যের জন্য মঙ্গলকারী আর কি। প্রার্থনা হ্যাঁ। সর্বদাই অন্যের জন্য। বা পূজা করার সময় যখন পূজা করি তখনও বলি যে সব বিশ্বের এই যে সমস্ত সোলরা আছে তাদের সুচেতনা হোক, সুবুদ্ধি হোক, মঙ্গল হোক। এইভাবে আমি এটাও প্রে করি। প্লাস আমি মানে এখন লোকেদের হিলিং বেশি, যেহেতু নিজে কিছু করতে চায় না, তাই ডাইরেক্ট আমি কোনো লোককে হিলিং দেই না। আমি সমস্ত নির্জীব পশু পাখি, এদের কোনো প্রবলেম হলে ওদের হিলিং দেই। বা কোনো ফেরিওয়ালা, কোনো গরিব লোক তারা জানে না, হ্যাঁ, তারা কোনো ভাবে মানে অসুস্থ প্রবলেম, তাদেরকে আমি না জানিয়ে হিলিং দিয়ে দিচ্ছি, এটাও আমার একটা সেবা হচ্ছে, আমি জানি। তো এইভাবে
বাকি গরিব দুঃখীদের যেটা যা যতটুকু পারি আমার সামর্থ্য গুলো সেটাও আমি করে যাচ্ছি। প্লাস আমি যে বেঁচে আছি প্রতিটা মুহূর্তকে আমি ধন্যবাদ জানাই। খাওয়াটা খাচ্ছি, আমি মনে করি খাওয়াটা যদি আমাকে ইউনিভার্স না দিত তো আমি খেতে পারতাম না, খেয়েও আমি ধন্যবাদ জানাই। আমি প্রথম পদক্ষেপটা যখন শুয়ে উঠে ধরিত্রী মাতার উপর রাখি, সেখানেও ধরিত্রীর মাতায় আমি ধন্যবাদ জানাই। এইভাবে মানে প্রতিটা জিনিসকে আমি ধন্যবাদ জানিয়ে যাই। আমার মনে হয় বাহ, এইভাবে খুব চলার জন্য সুন্দর, আমার খুব সুন্দর। জীবনটা জীবনটা এখন আমার খুব, আমি খুব সুখী, খুব ইজি হয়ে গেছে আমার। কিন্তু আমি খুব স্ট্রাগল করেছি জীবনে, একা তার মধ্যে। আমার সাথে পাশে কেউ ছিল না। তো যাই হোক, এখন আমি খুব ভালো আছি। আর এইভাবেই হ্যাঁ, কাটাবো। এছাড়া আর কিছু মেসেজ, ডিভাইন মেসেজ বা অন্য কিছু যদি আপনি শেয়ার করতে চান সকলের জন্য। ডিভাইন মিশন বলবো যে ধ্যান করা উচিত, কারণ ধ্যান থেকে আমরা সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হই, মানব থেকে আমরা দেবতা হই। তো আমাদের মনুষ্যত্বের যেটা বৈশিষ্ট্য, মানব হওয়া, দেবতা হওয়া। তো ধ্যান করলে আমরা মানব বা দেবতা হতে পারবো, অসাধারণ মানুষ হতে পারবো। অন্যান্য জীবজন্তু বা যে কোনো কিছু খায়, সব আমরাও যদি সেভাবেই সবকিছু করি, তাহলে আমাদের মানব হওয়া উঠে না, আমরা মানুষ হতে পারি না, আমরা মানুষ হয়েই থাকবো তাহলে। তো সবাই মানুষ হোক, সেটাই আমার ধ্যান করে, সেটাই আমার এখানে বলা। আমাদের চেষ্টা করা উচিত যে আমরা শাকাহারী হই। শাকাহারী হলে আমরা ধ্যানে আরো বেশি মনোসংযোগ করতে পারবো। তাই আমাদের উচিত শাকাহারী হয়ে ধ্যানটা করা। আমিষ আহার গ্রহণ করে ধ্যানে বসলে মনের মধ্যে মানে অনেক বেশি থট চলতে থাকে, নানা দুশ্চিন্তা আর উত্তেজনা। দুশ্চিন্তা, নেগেটিভিটি হুম, ভাবনাটা তার বেশি জন্য আমাদের মধ্যে, শান্ত হওয়া জানা, স্থির হওয়া জানা, শান্ত স্থির মনকে হওয়া যায়, মনকে খালি করা জানা, নানা খালি থটে করা যায় না। ভরে হম। থাক। তাই সবাই শাকাহারী হয়ে শাকাহারী ধ্যান হয়ে করুন, তাহলে বেস্ট ধ্যান করলে রেজাল্ট পাবেন এবং নিজেকে হিল করতে পারবেন। মনোযোগটাও স্থির হবে, মনটাও স্থির হবে, ধ্যানটাও ভালো হবে। ধ্যানের মানেই হচ্ছে মন স্থির করা, মন সংযোগ করা। তো আহারটার উপর আমাদের ধ্যান দেওয়া উচিত প্রথম। বলে যেমন হুম। মন তেমন অন্ন, অন্ন যেমন অন্ন যেমন অন্য। হবে, হবে তেমন মন হবে। তো আমাদের খাওয়াটার উপরে ধ্যান দিলেই আমরা সঠিক ধ্যান করতে পারবো। তখনই আমাদের মনটা আহার অনুযায়ী সুন্দর, শান্ত, পবিত্র হবে। আমরা যদি নিরামিষ আহার গ্রহণ করি, তাই সবার কাছে অনুরোধ, সবাই খুব ধৈর্যের সাথে। আর ধ্যানের আরেকটা বিষয় হচ্ছে ধৈর্য। ধ্যানের মানে হচ্ছে ধৈর্য বা সহ্য। কে কতটুকু ধৈর্য রাখতে পারে, কে কতটুকু সহ্য করতে পারে, তার পরীক্ষার নামই হচ্ছে ধ্যান। তো আমার এটাই মেসেজ সবার কাছে, সবাই ধ্যান করো, মনোযোগের সাথে মন স্থির করো, আর নিরামিষ আহার খাও, মনকে শান্ত করো। মন শান্ত থাকলেই ধ্যান খুব সুন্দর হবে। থ্যাংক ইউ ম্যাডাম, খুব থ্যাংক সুন্দর ইউ। আপনার থ্যাংক ইউ। অভিজ্ঞতাগুলির, প্রতিটা অভিজ্ঞতা থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম, শিখতে পারলাম। তো খুব ভালো লাগলো আপনার এই যাত্রা। আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার আরো অনেক অনুভূতি নিয়ে আপনার সাথে দেখা হবে, এই আশা নিয়ে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।